রিহান বুঝতে পেরে এতক্ষণ অন্যদিকে তাকিয়েছিল, কিন্তু দেখা গেল রাস্তা দিয়ে মাঝে মাঝে দু একটা লোক যাতায়াত করছে। তাই সে নিজেই ওড়নাটা আহিয়ার মাথা দিয়ে সারা শরীর ঢেকে দিল। তখনই দোকানের ভেতর থেকে দোকানের কণ্ঠ শোনা গেল, বউ নাকি? রিহান আহিয়ার হালকা ভেজা মুখের দিকে তাকিয়ে আচমকা বলে উঠল, হুম, আমার বউ। দোকানে ওদেরকে বাসার বেঞ্চে বসতে বলল। ওরা এগিয়ে গিয়ে বসলো। রিহান আহিয়ার উদ্দেশ্যে বলল, চা খাবে? বৃষ্টির মধ্যে চা খাওয়ার মজাই আলাদা। আহিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অতঃপর রিহান 2 কাপ চায়ের অর্ডার দিল। বৃদ্ধ দোকানদার চায়ের কাপের চামচ নাড়াতে নাড়াতে বললেন, নতুন বিয়ে করেছো নাকি? রিহান কিছুই বলল না। আহিয়া এখনো মাথা নিচু করেই আছে। দোকানদার আবারও বলল, আমারও তোমার মতন একটা ছোট মোটো বউ ছিল। কথায় কথায় লজ্জা নেতিয়ে পড়তো। আজকে তোমারে দেখা তার কথা অনেক মনে পড়তেছে। রেহান চোখ বড় বড় করে আচমকা আহিয়ার এক হাত চেপে ধরে বলল, এই দাদু, আমার বউয়ের দিকে ভুলেও নজর দিবা না। আমার একমাত্র বউ। আহিয়া এই ছেলেটাকে যত দেখে ততই অবাক হয়। সত্যি বলতে রিহানের মুখে বারবার বউ শব্দটা শুনলে তার মনে অদ্ভুত এক মিষ্টি অনুভূতি সৃষ্টি হয়, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আহিয়া শুধু বিড়বিড় করে বলল, হিংসুটে ছেলে। রিহানের কথা শুনে দোকানে হেসে দিল। হাসতে হাসতে বলল, আমারও তোমার মতন হিংসা হতো যুবককালে। বউয়ের আশেপাশে কোনো পুরুষের ঘেঁষা মোটেও পছন্দ হতো না। আসলে খুব ভালোবাসতাম তো তারে। আহিয়া দীর্ঘক্ষণ পর মাথা তুলে বলল, ভালোবাসতাম কি দাদু? আপনি কি এখন তাকে ভালোবাসেন না? দাদু হাসলো, অতঃপর জবাব দিল, নারীজাত তো বেইমান ছিল, তাই আমার আগেই পরপারে পাড়ি দিছে। আমারে একলা ফালাইয়া যাওয়ার লাইগা আমি ওরে কখনো ক্ষমা করতাম না। বলে বৃদ্ধ চোখের পানি মুছলেন। দাদুর কাহিনী শুনে আহিয়া বড্ড কান্না পাচ্ছে। অসহায় চোখে তাকালো রিহানের দিকে। রিহান আহিয়ার নরম তুলতুলে হাতটা ধরে আশ্বস্ত করলো, মন খারাপ করো না। মানুষের জীবনে এমন কত ঘটনা ঘটে থাকে, তার চেয়ে বরং বৃষ্টি উপভোগ করো। আহিয়া তাকালো দোকানের বাহিরে। দোকানের টিনের চালে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে। সত্যি, এটা এক অন্যরকম অনুভূতি। আহিয়া এগিয়ে গিয়ে বৃষ্টিতে হাত বাড়ালো। টিনের চাল বেয়ে বৃষ্টির ফোঁটাগুলো ওর হাতে গড়িয়ে পড়ছে। সে মুগ্ধ হয়ে দেখছে সেই দৃশ্য, কিন্তু অন্যদিকে আরেক জোড়া চোখ সীমাবদ্ধ আছে তার মুগ্ধ দৃষ্টিতে। রিহান আহিয়ার পিছনে দাঁড়িয়ে হাত রাখলো ওর হাতের নিচে। বৃষ্টির পানিগুলো আহিয়ার হাত গলিয়ে পড়ছে রিহানের হাতে। কি অপরূপ সুন্দর লাগছে ওদের দুজনকে একসাথে দেখতে। দোকানে মুগ্ধ দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে একা একাই বিড়বিড় করল, তুমি আমারে সাইরা না গেলেও পারতা। তোমার লগে আরো অনেকবার বৃষ্টিতে ভেজা বাকি আছিল, কিন্তু তুমি তো শোধ না কইরাই চইলা গেলা। রিহান, আহিয়ারটাকে রিহান মৃদু শব্দ করে বলল, হুম। ভাইয়ার সাথে আপনার কথা হয়? হুম। ত্রিধাকে নিয়ে কিছু বলে? রিহান দীর্ঘশ্বাস ফেলল, অতঃপর বলল, ছেলেটা খুব কষ্টে আছে জানো। পারছে না সব ফেলে চলে আসতে, আবার পারছে না সেখানে থাকতে। সত্যি বলতে সব দোষ আমারই। ওর কথা শুনে আহিয়া চোখ ছোট ছোট করে তাকালো। রিহান ওর জিজ্ঞাসা দৃষ্টি বুঝতে পেরে বলল, আসলে আহিয়ান প্রথম থেকেই চায়নি ত্রিধার সাথে মিশতে, কিন্তু ছেলেটা ভেতর থেকে খুব ছটফট করত। তাই আমি ওকে বলেছিলাম যে কয়েক মাস দেশে আছিস, মেয়েটাকে সময় দে, ভালো ব্যবহার কর। কিন্তু ও যে এমন হঠাৎ করে ত্রিধার মন ভেঙে বিদেশে পাড়ি দেবে তা আমার কল্পনারও বাহিরে ছিল। এমনকি ও নিজেও জানতো না। হঠাৎ করে পরীক্ষার ডেট পড়ায় ছেলেটাকে যেতে হলো। জানো, ও নিজেই ভেঙে পড়েছিল খবরটা শোনার পর। ফোনটা ত্রিধার জন্য খুব শখ করে কিনেছিল। ভেবেছিল হয়তো ত্রিধার নিজের অভিমান ভুলে কয়েকদিন পর ফোন দিবে, কিন্তু মেয়েটা আর ফোন দিল না। পরবর্তীতে তোমার থেকে জানতে পারলাম ও মুভ অন করার চেষ্টা করছে। কল দেওয়ার আর কোনো চান্স নেই। আহিয়া একটা ভারী নিঃশ্বাস ফেলল, অতঃপর রিহানের দিকে তাকিয়ে বলল, মেয়েটার খারাপ সময়গুলো আমি খুব কাছে থেকে দেখেছি। আমার ভাইকে ওর চেয়ে বেশি আর কেউ কোনোদিন ভালোবাসতেও পারবে না। ত্রিধা বাচ্চামি করে, পাগলামি করে, এটা ঠিক, কিন্তু ওর আত্মসম্মান বোধ প্রখর। কোনো কিছু না জানিয়ে ভাইয়ার এভাবে চলে যাওয়া মেয়েটা কিছুতেই মেনে নিতে পারেনি। বিষয়টা ওর প্রচণ্ড আত্মসম্মানে আঘাত করেছে।
সেই আঘাতেই নিজেকে ভেঙে গুঁড়িয়ে আবারও তৈরি করেছে। তাছাড়া আমি নিজেও চাই ত্রিধা নিজেকে গড়ে তুলুক। আমার ভাই ওর সাথে অন্যায় করেছে, এই কয়েকদিনের জন্য ওর জীবনে না আসলেও পারত। একেবারে দেশে ফিরেই পারত বাবাকে বুঝিয়ে মামার থেকে ত্রিধাকে চাইতে। কিন্তু সে ঠকিয়েছে একটা নিষ্পাপ মেয়েকে। তাও তার প্রথম ভুলটা ক্ষমা করা যেত, কিন্তু যাওয়ার আগে সমস্যাগুলো ত্রিধার সাথে বলে বুঝিয়ে যেতেও পারত। কিন্তু হঠাৎ করে কিছু না জানিয়ে যাওয়াটা তার অন্যায় হয়েছে। তার এই ভুলটার জন্য মামা তার একমাত্র মেয়েকে হারাতে বসেছিল। আল্লাহর পরে একমাত্র আমি দেখেছি দিনের পর দিন মেয়েটা না খেয়েছিল, রাতের পর রাত মেয়েটা ঘুমায়নি, প্রাণ খুলে হাসে না, বহুদিন হয়ে গেল। আজকাল নিজেকে গুটিয়ে রাখতেই পছন্দ করে, কিন্তু এত ও তো এমন ছিল না। ওর মতো চঞ্চল পাখি এখন আর উঠতে চায় না। বিষয়গুলো সত্যি খুব কষ্টদায়ক। রেহান দীর্ঘশ্বাস ফেলল, তারপর আহিয়ার উদ্দেশ্যে বলল, তুমি শুধু একতরফা একজনকে দেখেছ। আহিয়া নিজেও খুব কষ্টে আছে। সত্যি বলতে সিগারেটের গন্ধে বমি আসা ছেলেটাও এখন সিগারেট খায়। আহিয়া চমকে তাকালো। রিহান মৃদু হেসে বলল, অন্তরের জ্বালা কমানোর একমাত্র ওষুধ কি জানো? কি? অন্তরটাই পুড়িয়ে ফেলা। আর তোমার ভাই সেই চেষ্টাই করছে। আহিয়া এবার ফুপিয়ে কেঁদে উঠল। তারপর অশ্রুভেজা চোখে রিহানকে বলল, প্লিজ ভাইয়াকে এসব থেকে ফিরাও। প্রয়োজনে ত্রিধার পায়ে ধরে ভাইয়ার হয়ে আমি ক্ষমা চাইব। ক্ষমা না করলে বাধ্য করব ভাইয়ার সাথে কথা বলতে। কিন্তু তাও ভাইয়ার জীবনটা নষ্ট করতে দিও না। রিহান ওর চোখের পানি মুছে দিয়ে বলল, যা হওয়ার হয়ে গেছে। কিছু পরিস্থিতি চাইলেও পাল্টানো সম্ভব না। তাই সব কিছু সময়ের হাতে ছেড়ে দাও। আল্লাহ চাইলে একদিন সব ঠিক হয়ে যাবে। যার জন্য সিগারেট ধরেছে, একদিন তার ধমকই সিগারেট ছেড়ে দিবে। মিলিয়ে নিও। ইতিমধ্যে বৃষ্টি কমে এসেছে। আহিয়ার মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য রিহান বলল, ত্রিধার পরীক্ষা শেষ হওয়ার সময় হয়ে এসেছে, আমাদের যেতে হবে। আহিয়া চোখ মুছল। রিহান দোকানদারের বিল পরিশোধ করে বিদায় নিয়ে বাইকে উঠে বসল। আহিয়াও বসলো ওর কাঁধ ধরে। বাইক ছুটল গন্তব্যে। সেদিনের পর দেখতে দেখতে কেটে গেল আরও 7টা দিন। আজ আহিয়া চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আজ শনিবার হওয়ার বিধায় ত্রিধার পরীক্ষা নেই। সকাল থেকে মন খারাপ করে দরজা আটকে বসে আছে। আগে একা ছিল সেটা অন্য বিষয়, কিন্তু এই 2 মাসে আহিয়া আপু তার অভ্যাসে পরিণত হয়েছে। আহিয়া আপু চলে গেলে সে অনেক একা হয়ে যাবে ভাবতেই ত্রিধার বুক ভারী হয়ে আসে কান্নায়। আবির আজ অফিসে যায়নি, সকাল থেকে মেয়ের পাশেই বসে আছে। আহিয়ার মনটাও খুব খারাপ। গত 1 মাস আগেও তার মনে হয়েছিল ফিরে গেলেও সমস্যা নেই, রিহানের সাথে তো আর সামনাসামনি দেখা হয় না, ফোনে তো লন্ডনে বসেও কথা বলা যাবে। কিন্তু গত কয়েকদিন ওর সাথে দেখা করে ছেলেটার প্রতি মায়াও অনেক বেড়েছে। গত বৃহস্পতিবার শেষ দেখা হয়েছিল। পাগলটা মন খারাপ করে ছলছল চোখে অনেকক্ষণ তাকিয়েছিল। অতঃপর চারপাশে কোনো কিছুর কথা না ভেবে বুকে জড়িয়ে ধরে অস্পষ্ট ভাঙা কণ্ঠে বলেছিল, আমি তোমায় খুব ভালোবাসি বউ। আহিয়া নিজেও বড্ড বেশি আবেগী হয়ে গিয়েছিল। তার প্রিয় পুরুষটার মুখ থেকে সামনাসামনি তার বউ ডাক শোনা আর হবে না। সে নিজেও সেদিন লোক লজ্জার কথা না ভেবে রিহানের বুকে মুখ গুজে হাউমাউ করে কেঁদেছিল। তাদের শেষ বিদায়টা ছিল খুবই হৃদয় বিদারক। মেঘ সকাল থেকে খাটের এক কোণে বসে আছে, এখন পর্যন্ত কিচ্ছুটি মুখে তোলেনি। বন্যাও রায় অনেকবার নাস্তার জন্য ডেকেছিল, কিন্তু ও যায়নি। অবশেষে নিরুপায় হয়ে আবির নিজেই নাস্তার প্লেট সাজিয়ে রুমে গেল। মেঘ এখনো নিস্তব্ধ হয়ে বসেই আছে। কয়েকদিন হলো মাত্র ছেলে 3 বছরের জন্য চলে গেল, এখন আবার মেয়ে। ছেলে মেয়েগুলো এভাবে বুক খালি করে চলে গেলে একটা মায়ের বেঁচে থাকার জন্য কি আর থাকে। আবিরকে মেঘ বহুবার বলেছে আহিয়াকে বাংলাদেশি মাস্টার্স কমপ্লিট করতে, কিন্তু আবিরের একটাই কথা, পুরো লেখাপড়া যেহেতু লন্ডনে করেছে আর 1 বছর সেখান থেকেই পাঠ করতে হবে। নাস্তার প্লেট নিয়ে আবির রুমের ভিতরে ঢুকলো। মেঘ থ হয়ে এখনো চুপচাপ বসে আছে। আবির জানে না মেয়ে মানুষের এত কান্না কারণ। ছেলে মেয়ের জন্য তো তার কি বুক পড়ছে না? তবে সে কি সব ছেড়ে চুপচাপ বসে আছে?
মেয়েকে আবির এটাই বোঝাতে পারে না, আমরা যদি ভেঙে পড়ি তাহলে ছেলে মেয়েদেরকে সামলাবে। তাছাড়া আহিয়ান ও আহিয়া আবারও লন্ডন ব্যাক করবে, এটা তো সবার আগে থেকেই জানা। তাহলে এসব পাগলামির মানে কি? আবির ফুঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আশেপাশের সবাই যদি এরকম করে তাহলে সে নিজেকে কি করে সামলাবে? তার এত কষ্ট হয় আদরের ছেলে মেয়েদেরকে ছেড়ে থাকতে, কিন্তু ওদের ভবিষ্যতের কথা ভেবে পিতামাতা হিসেবে একটু কষ্ট তো করতেই হবে। আবির ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে নাস্তার প্লেট হাতে বিছানায় বসলো। রুমে আবির আসাতেও মেঘের কোনো রকম ভাবান্তর হলো না। সে এখনো নির্বিকার ভঙ্গিতে বসে আছে। আবিরের অবস্থা দেখে ভ্যাসলিন থেকে হাত ধুয়ে এসে নিজেই খাইয়ে দিতে চাইলো, কিন্তু মেয়ে খাবার মুখে তুলল না, বরং এই বয়সে এসে স্বামীর বুকে মাথা রেখে ঝরঝর করে কেঁদে দিল। আবির বুঝলো তার মেয়ের মায়ের কষ্ট। মাথায় হাত বুলিয়ে কোমল কণ্ঠে ডাকলো, আহিয়ার আম্মু। যার সময় মেয়েটার তোমার এত কান্নাকাটি দেখে গেলে সেখানে কি করে থাকবে বলো তো? তুমিও কি তোমার মেয়ের মতো অবুঝ? ও না হয় বাচ্চা মানুষ, তাই কান্নাকাটি করছে, কিন্তু তুমি এমন করলে কি করে হবে বলো তো? মেঘ আবিরের বুকে মুখ গুজে কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে কিছু বলল, কিন্তু আবির কিছুই বুঝতে পারল না। একদিকে বউ, আরেকদিকে মেয়ে, ওদের কান্না দেখে তার নিজেরই এক কিছু ভালো লাগছে না। এর মাঝে আবার পরিবারের বাকি লোকজনও কান্নায় জুড়ে আছে। বিশেষ করে মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান কেঁদে কেটে প্রায় অসুস্থ। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, তানভীর ও আদি সকাল থেকে চুপচাপ সোফায় বসে আছে। আদিবা এই পরিস্থিতিতে খানিকটা ভয় পাচ্ছে বলতে হবে। কখনো মায়ের কাছে যাচ্ছে, আবার কখনো বাবার কাছে। আম্মু, আমি বের হচ্ছি। রিহানের কথা শুনে কিচেন থেকে বেরিয়ে এলো রিয়া। ধানমন্ডিতে এক তলা বিশিষ্ট একটা বাড়িতে থাকে রিহান এবং তার পরিবার। রিহানের আব্বু রাকিব বহু বছর যাবৎ খানবাড়ির বড় ছেলে সাজ্জাদুল খান আবির ও তাদের আরেক বন্ধু রাসেলের সাথে পার্টনারশিপ বিজনেসে আছে। যদিও সে বিজনেসে আবিরের অগ্রাধিকার বেশি। ওদের ফ্রেন্ডশিপ এতটাই স্ট্রং যে এত বছরেও তারা আলাদা আলাদা বিজনেসের কথা ভাবেনি। এই বাড়িতেই রিহানের দাদা দাদি, আব্বু আম্মু ও রিহান থাকে। ওর একটা ফুপি আছে যার নাম জান্নাত। জান্নাত ফুপির খান বাড়ির মেয়ে মাহমুদা খানের বড় ছেলে আসিফের সাথে বিয়ে হয়েছে। সে সচরাচর এই বাড়িতে আসে না বললে ভুল হবে, বরং আসার সময় হয় না তার। স্বামীর চাকরি, জীবন ও মেয়ের লেখাপড়ার কারণে সে বাপের বাড়িতে এসে বেড়াতে পারে না। তাই বিভিন্ন উৎসব অনুষ্ঠান ছাড়া জান্নাত ফুপিকে এই বাড়িতে তেমন একটা দেখা যায় না। রিহানের দাদা দাদি ও আব্বু আম্মু নিচতলায় থাকলেও রিহান তার জন্য বেছে নিয়েছে ছাদের চিলেকোঠার ঘরটা। রিহানের আব্বু রাকিব ছেলের পছন্দ মতো চিলেকোঠার ঘরটা তৈরি করে দিয়েছে। রিহানের রুমে ছাদ বাগানের ফুলের ঘ্রাণে সারাক্ষণ মৌ মৌ করে, যা রিহানের অতি পছন্দের। রিহানের অনেক ইচ্ছা বিয়ের পর আহিয়াকে নিয়ে সে এই রুমটাতেই থাকবে। সকালবেলা ফুলের ঘ্রাণে যখন তার ঘুম ভাঙবে, চোখ মেলেই তখন তার প্রিয় প্রিয় রমণের মুখ দেখবে। আহা, এর চেয়ে সুখময় অনুভূতি আর কি হতে পারে? রিহান গতকাল রাতেও বাড়ি ফিরে কিছুই খায়নি, আবার এখনো সকাল সকাল নাস্তা না করেই বেরিয়ে যাচ্ছে। তা দেখে চটপট ওর আম্মু পিছনে ডাকলো। মায়ের কথায় রিহান থমথমে মুখে জবাব দিল, বাহিরে খেয়ে নিব আম্মু। কিন্তু ওর আম্মু শুনল না, ছেলেকে জোর করে বসালো নাস্তা করাতে। রিহানের মনটা আজকে অনেক খারাপ। সব বুঝেও কেন জানি রিহানের মন বুঝতে চাইছে না। আহিয়া চলে যাওয়ার বিষয়টা আগে দেখা হতো না, সেটা অন্য ব্যাপার ছিল, কিন্তু গত কয়েকদিনে আহিয়া তার অভ্যাসে পরিণত হয়েছে। এই মেয়েটাকে ছেড়ে সে আগামী 1 বছর কি করে থাকবে? একমাত্র ছেলের চিন্তিত মুখ দেখে রিহানের আম্মু ভ্রু কুঁচকে এলো। মিসেস রিয়া ছেলের মাথায় হাত বুলিয়ে চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলেন, কি হয়েছে তোর আব্বা? এত চিন্তিত কেন দেখাচ্ছে? রিহান বর্ণিতা না করে সরাসরি বলল, তোমার ছেলের হবু বউ আজ দেশের বাইরে চলে যাচ্ছে আম্মু, তাই তোমার ছেলের মন খারাপ। ওর আম্মু হাসলো, অতঃপর কোমল কণ্ঠে বলল, হবু বৌমার সাথে শাশুড়ি মায়ের আলাপ করাবে না বাপ? করাবো আম্মু, সে লেখাপড়া শেষ করে দেশে ফিরুক, তারপর। ওর আম্মু হেসে বলল, অপেক্ষায় রইলাম আব্বা। রিহান তার মায়ের সাথে যতটা ফ্রি, তার বাবার সাথে ততটাই গম্ভীর। কেন জানি আব্বুর সাথে সকল কথা শেয়ার করতে পারে না রিহান। যদিও আব্বু হিসেবে রাকিব 100-তে 100, তারপরেও কেন জানি বাপ ছেলের মাঝে একটা চাপা দূরত্ব সবসময় থেকে যায়।
কিন্তু ওর আম্মুর সাথে এক সবসময় ফ্রি মাইন্ডের কথা বলে। যদিও ওর আম্মু এখনো জানেন না ওর হবু বউ আবিরের মেয়ে আহিয়া। তখন তার মুখে কি রিয়েকশন হবে তা না হয় পরবর্তীতেই দেখা যাবে। এয়ারপোর্টে বিশাল প্রাঙ্গণের আজ যেন এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে আছে। আলো ঝলমলে টার্মিনালের মধ্যে মানুষের কোলাহল থাকলেও আহিয়ার মনে এখন শুধু বিদায়ের শূন্যতা। চেক ইন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে সে, চোখের পাতা ফুলে উঠেছে, কান্নায় মুখটা লাল হয়ে আছে, দু হাতে আঁকড়ে ধরে আছে পাসপোর্ট আর টিকিট। কিন্তু মনটা যেন কিছুতেই মানতে পারছে না। ওর পাশে দাঁড়িয়ে আছে আবির, একমাত্র মেয়ে চলে যাওয়ার তার মন বেশ খারাপ, তবুও বোঝা যায় কতটা ভারাক্রান্ত আবির। তানভীর নিঃশব্দে আহিয়ার মাথায় হাত রেখে বলল, মন খারাপ করুন আম্মু, একটা বছরই তো, দেখতে দেখতে চলে যাবে। তুমি মন দিয়ে লেখাপড়া করো, ভাইয়ার সাথে মিলেমিশে থাকবে। আহিয়া নিঃশব্দে মাথা নাড়ল, আর আদি থমথমে মুখে বলল, নিজের যত্ন নিবি মা, আর একদম মন খারাপ করবি না। সকালের সাথে তোর প্রতিনিয়ত ভিডিও কলে কথা হবে, তোর একদমই মনে হবে না আমরা তোর থেকে দূরে। কথাগুলো শুনে আহিয়ার বুকটা হু করে উঠল, গলায় আটকে থাকা কান্না হঠাৎ গড়িয়ে পড়ল চোখ বেয়ে। সে একবার শেষবারের মতো চারপাশটা দেখল। চমকানো ডিসপ্লে বোর্ড, বোর্ডিং গেটের ডাকে ভেসে আসা নাম, ভেতরে যাত্রীদের তাড়াহুড়ো, সবকিছু যেন আজ ঝাপসা লাগছে। শেষ মুহূর্তে পাপার বুকে মুখ গুজে ফিসফিস করে বলল, নিজের খেয়াল রেখো পাপা, সাথে মাম্মারও। আমি তোমাদের সবাইকে অনেক মিস করব। আবির শুধু তার মাথায় হাত রাখলো, কোনো কথা বলল না, চোখের ভেতর জল টলমল করছে। ঠিক তখনই পেছন থেকে একটা যুবক কণ্ঠস্বর ভেসে এলো, আসসালামু আলাইকুম আঙ্কেল। আবির ঝটপটে পেছনে তাকালো, দেখলো রিহান আর মৃদুল দাঁড়িয়ে আছে। ওয়ালাইকুম আসসালাম। অতঃপর আবির চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো, তুমি রাকিবের ছেলে না? জি আঙ্কেল। তুমি এখানে কি করছো? রিহান খানিকটা থতমত খেলো, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, এক বন্ধুকে বিদায় জানাতে এসেছিলাম আঙ্কেল। হঠাৎ আপনাদের দেখে এদিকেই আসলাম। ও। ওদের দেখে হাহিয়া মাথা নিচু করে আছে। ওর কেন জানি এখন আরো বেশি কান্না পাচ্ছে। ইচ্ছে করছে রিহানকে ঝাপটে ধরে হাউমাউ করে কাঁদতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা চোখের পানি পড়ল। অতঃপর দু চোখ তুলে তাকালো রিহানের দিকে। রিহান এদিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই মেয়েটার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। রিহান দেখলো আহিয়ার করুণ দৃষ্টি। ইচ্ছা করলো মেয়েটাকে থাপড়ে এয়ারপোর্ট থেকে কাজী অফিসে নিয়ে বিয়ে করে নিজের বাড়িতে তুলতে, কিন্তু কিছু ইচ্ছে তো মনের ভেতরে সুপ্ত বাসনা হয়ে রয়ে যায়। তাছাড়া তার শ্বশুর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে, তা দেখে রিহান ঢোক গেল। ভবিষ্যতে শ্বশুর আর সম্বন্ধী যে তার প্রেমে একমাত্র ভিলেন হয়ে দাঁড়াবে তা তার অজানা নয়। রিহান নিজের চোখকে সামলে নিল। আহিয়া এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিহানের দিকে। ছেলেটার চোখ রক্তলাল বর্ণ ধারণ করেছে। গত পরশুই তো দেখা হলো, একদিনে চেহারার কি হাল করেছে। মনে হচ্ছে 2 দিন যাবৎ কিছু খায় না। গতকাল রাত্রে মনে হয় একটুও ঘুমায়নি। দুটি মনের তোলপাড় কেউ দেখতে পেল না। অবশেষে হলো এক নীরব বিদায়। দেখতে দেখতে কেটে গেল আরও কয়েকটি মাস। ত্রিধা নিজেকে সামলে নিয়েছে আগের চেয়েও বহুগুণ বেশি। হয়তো আগের মতো কিশোরীর চাঞ্চল আর তার মনে নেই, তবে মুখ গোমড়ো করেও থাকে না। মেধাবী ছাত্রী হওয়ার গুণে ডাক্তারি পড়ার সুযোগটা সে পেয়ে গেল। ভর্তি হলো ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। ত্রিধার দাদু মোজাম্মেল খানের অনেক স্বপ্ন ছিল তার ছেলে অথবা মেয়েকে ডাক্তারি পড়ানো, কিন্তু তার ছেলে অল্প বয়সে রাজনীতিতে জড়িয়েছিল। পরবর্তীতে রাজনীতি ছেড়ে সরকারি চাকরি করার জন্য সিদ্ধান্ত নেয়। অতঃপর একমাত্র আশা ভরসা ছিল তার মেয়ে, কিন্তু তার মেয়ে মেঘ প্রাইভেট হসপিটালে সুযোগ পেল, তাই তাকে আর ভর্তি করানো হলো না সেখানে। পরবর্তীতে ঢাকা কলেজে থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে। যাই হোক, ত্রিধা ছোটবেলা থেকে বহুবার শুনেছে দাদুর মুখে এই কথাগুলো। তখন সে আদো আদো কণ্ঠে দাদুকে সান্ত্বনা দিতে বলতো, দাদু তুমি চিন্তা করো না, আমি আছি না, তোমার ছোট বউ। তারপর তো একদিন অনেক বড় ডাক্তার হব আর তোমাকে ইঞ্জেকশন দিব। মোজাম্মেল খান হাসতেন। বাবার আক্ষেপ পূরণ করতে মূলত মেঘ তার ছেলেকে ডাক্তার করার স্বপ্ন দেখেছে, কিন্তু ত্রিধা ছোট থেকে বলা কথাটাকে এভাবে সত্যি করে নেবে সেটা কেউই ভাবতে পারেনি। যাই হোক, ত্রিধা এখন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রী। ওর স্বপ্ন একদিন সুনামধন্য একজন
গাইনিকোলজিস্ট হবে। মহিলাদের শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে কাজ করতে চায় সে। অন্যের কষ্ট কমিয়ে তাদের মুখে হাসি ফোটানোই যেন ত্রিধার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। আর সবচেয়ে খুশির বিষয় হচ্ছে ত্রিধার সাথে জুইও চান্স পেয়েছে। দুই পরিবারের কেউই ভাবতে পারেনি ওদের মতো দুইটা চঞ্চল পাখি এত ভালো রেজাল্ট করবে। আহিয়ান এখনো আগের মতোই প্রতিদিন সকাল 8টায় কল করে সকলের সাথে কথা বলে। ত্রিধা চায় না বলে এখন আহিয়ানও কারো কাছে ত্রিধাকে নিয়ে প্রশ্ন করে না। দুজনের কথা হয় না প্রায় 6টি মাস কেটে গেছে। ত্রিধার ভালো রেজাল্টের খুশি হয়ে ওর বড় পাপা আবির ওকে ফোন গিফট করেছিল। তাই আহিয়ার সাথে মাঝে মাঝেই কথা হয়। আহিয়া প্রায় প্রায় বলে, ভাইয়া ফোন নাম্বার দিই, ভাইয়ার সাথে কথা বল।